একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়েরই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আজকে আলোচনা করব, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আজকের বিষয় আপেক্ষিক আর্দ্রতা। প্রথমে আমরা আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটি জেনে নেই, তারপর আমরা প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ করব। সংজ্ঞাটি হলো, কোন তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আমি এখানে নীল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি উপস্থিত জলীয় বাষ্পের ভর। আরেকটি হচ্ছে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটিকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে দাঁড়ায়, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। একটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক তোমার ঘরের নির্দিষ্ট আয়তনে যে বায়ু রয়েছে তাতে জলীয় বাষ্প রয়েছে, কিন্তু সেই জলীয় বাষ্প দ্বারা ঘরটা সম্পৃক্ত নয়। তাহলে তোমার ঘরের বায়ুকে সম্পৃক্ত করতে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত করতে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। তা ঠিক আগের লেকচার নাম্বার হচ্ছে 2.1, যেখানে আমি শিশিরাঙ্ক নিয়ে আলোচনা করেছি। সেই শিশিরাঙ্ক নিয়ে আলোচনা করার সময় তোমাদের সেখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে যে দুটি পদ্ধতিতে আমরা কোন স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে পারি। একটি পদ্ধতি হচ্ছে তাপমাত্রা কমিয়ে, আরেকটি পদ্ধতি হচ্ছে বাইরে থেকে জলীয় বাষ্প এনে। এখানে বায়ুর তাপমাত্রায় তোমার ঘরের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের কথা চিন্তা করো। ছাত্রছাত্রীবৃন্দ, এখানে প্রয়োজনীয় জলীয় বাষ্পের জায়গায় যখনই এই জায়গাটা তোমরা পড়বে তখনই প্রয়োজনীয়র সাথে একটু মোট প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর কথাটা মনে মনে কল্পনা করবে। কিরকম? যে তোমার ঘরে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা তোমার ঘরটা সম্পৃক্ত নয়। তাহলে সম্পৃক্ত করার জন্য এখানে আমরা যে পদ্ধতি অবলম্বন করব তা হচ্ছে বাইরে থেকে জলীয় বাষ্প নিয়ে আসব। বাইরে থেকে জলীয় বাষ্প এনে তোমার ঘরের বায়ুকে আমরা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত করলাম। তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প আগে ছিল এবং আর যা আনা হলো, এই যে মোট যে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর সেটাই হবে নিচে, আর উপরে হবে পূর্বে যে জলীয় বাষ্প তোমার ঘরে ছিল, অর্থাৎ বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন বা তোমার ঘরের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের ঘরকে বা ওই আয়তনকে সম্পৃক্ত করতে মোট প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে বলা হবে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু এখানে বলা রয়েছে, দেখো, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের জলীয় বাষ্পের ভর
ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক। খুবই সহজ একটি বিষয়, যে কোন স্থানে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে জলীয় বাষ্পের চাপও তত বাড়বে, অর্থাৎ জলীয় বাষ্পের ভর ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক। যত ভর বাড়বে তত চাপ বাড়বে, যত ভর কমবে জলীয় বাষ্পের চাপও তত কমবে। খুব সহজ একটি ব্যাপার। সুতরাং আমরা উপরের সমীকরণে জলীয় বাষ্পের ভরের জায়গাটি জলীয় বাষ্পের চাপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। তাহলে আপেক্ষিক আর্দ্রতার নতুন সংজ্ঞাটি দাঁড়ায়, আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু বায়ুর তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে মোট প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপের অনুপাত। অর্থাৎ এখানে ভরের পরিবর্তে শুধুমাত্র আমরা চাপ কথাটি লিখেছি, অর্থাৎ ভরের অনুপাত না হয়ে এখানে চাপের অনুপাত, কারণ যত ভর তত চাপ সমানুপাতিক। সুতরাং আপেক্ষিক আর্দ্রতার আরেকটি সংজ্ঞা আমরা এখানে পেলাম চাপের মাধ্যমে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি যদি ভালো মতো বুঝতে না পারো তাহলে আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো তোমরা সলভ করতে পারবে না। সুতরাং আমরা জেনে নেই সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, আপেক্ষিক আর্দ্রতার সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো, কিন্তু কোন তাপমাত্রায় কোন স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ওই স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এর সমান। বায়ুর তাপমাত্রায় কোন স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, আমরা যদি সেই বায়ুর তাপমাত্রাটাকে কমিয়ে ওই স্থানের শিশিরাঙ্কে নিয়ে আসি, বায়ুর তাপমাত্রা কমিয়ে আমি কেবলমাত্র শিশিরাঙ্কে নিয়ে আসলাম, তার মানে কোন স্থানের যতটুকু জলীয় বাষ্প রয়েছে জলীয় বাষ্প ঠিক আছে, সুতরাং জলীয় বাষ্পের চাপও ঠিক থাকবে। শুধুমাত্র বায়ুর তাপমাত্রা অর্থাৎ যে তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা সম্পৃক্ত ছিল না। আমরা কেবলমাত্র সেই তাপমাত্রাকে কমিয়ে যদি শিশিরাঙ্কে নিয়ে আসি, জলীয় বাষ্পের ভর একই থাকবে, জলীয় বাষ্পের চাপ একই থাকবে, শুধুমাত্র আমরা তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসছি। তাহলে তাপমাত্রা কমিয়ে যদি আমরা শিশিরাঙ্কে নিয়ে আসি, তাহলে শিশিরাঙ্কে ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই ওই স্থানটা কি হবে, সম্পৃক্ত হবে। তাহলে কি আমরা বলতে পারি না কোন তাপমাত্রায় কোন স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ যা হবে ওই উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই থাকবে, শুধুমাত্র তাপমাত্রা কমিয়ে শিশিরাঙ্কে নিয়ে আসলে ওই শিশিরাঙ্কে ওই জলীয় বাষ্প দ্বারাই স্থানটি সম্পৃক্ত হবে। সুতরাং আমরা বলতে পারি কোন তাপমাত্রায় কোন স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ যা হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপও তাই হবে। সুতরাং আমরা এই কনসেপ্টের মাধ্যমে শিশিরাঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সবথেকে সুন্দর সংজ্ঞাটি আমরা পেলাম। কনক্লুশনে যে সংজ্ঞাটি দাঁড়ালো সেই সংজ্ঞাটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাত। তাহলে আবার বলছি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়। রিলেটিভ হিউমিডিটি থেকে আর নেওয়া হয়েছে। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে স্মল এফ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করলে আমাদের আপেক্ষিক আর্দ্রতার যে সূত্রটি দাঁড়ায়, আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে আমরা লাস্টে যে সূত্রটি পেলাম আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের, তা হচ্ছে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%। এবার আমরা এই সূত্র ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যা করা যায় সেটা আমরা দেখব। গাণিতিক সমস্যা
1 অর্থাৎ নমুনা গাণিতিক সমস্যা 1 নিয়ে আমরা এখন আলোচনা করব। নমুনা গাণিতিক সমস্যা 1 এ দেওয়া রয়েছে কোন একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুটি তাপমাত্রা দিয়ে কিন্তু আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবো না যদি না সেই দুটি তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ জলীয় বাষ্পচাপ দেওয়া না থাকে। আমরা খুঁজি তাহলে যেখানে শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস আর বায়ুমণ্ডলের তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। এই দুটি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটু লক্ষ্য করলে দেখবা তোমরা যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 9.17 মিলিমিটার পারদচাপ। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 13.64 মিলিমিটার পারদচাপ। সুতরাং আমরা লিখতে পারি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল f is equal to 9.17 মিলিমিটার পারদচাপ এবং 16 ডিগ্রি সেলসিয়াস বা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 9.17 মিলিমিটার পারদচাপ। তাহলে আমাদের স্মল f এবং ক্যাপিটাল f এর মান এখানে দেওয়া রয়েছে। সুতরাং আপেক্ষিক আর্দ্রতার যে সূত্রটি স্মল f এবং ক্যাপিটাল f এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় হয়ে যাবে। আপেক্ষিক আর্দ্রতার রেজাল্ট এখানে এসেছে 67.23%। আশা করি গাণিতিক সমস্যাটি বুঝতে তোমাদের কষ্ট হয়নি। এরপরে একটু কঠিন, আগের থেকে একটু ক্রিটিক্যাল গাণিতিক সমস্যা সমাধান করব আপেক্ষিক আর্দ্রতা বিষয়ক। নতুন নমুনা গাণিতিক সমস্যা 2। এখানে সরাসরি তাপমাত্রায় সরাসরি বায়ুচাপ দেওয়া নাই, আমাদের বের করে নিতে হবে। আমরা শিখে নেই। কোন একদিনে শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস এবং কক্ষ তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। আগেই বলেছি শুধুমাত্র তাপমাত্রা দিয়ে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারি না, কারণ আমাদের ওই দুটি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের প্রয়োজন। এখানে রয়েছে শিশিরাঙ্ক দেওয়া আছে আর কক্ষ তাপমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে লিখে নেই। শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস, কক্ষ তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, বিশেষ দ্রষ্টব্য আকার আমি এখানে লিখে দিয়েছি। কাছাকাছি তাপমাত্রার সীমা থেকে দশমিকের পরের অংশের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ বের করে নিতে হবে। তার মানে হচ্ছে 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের প্রয়োজন এখানে রয়েছে, কিন্তু আমাদের এখানে 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরাসরি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া নেই। তাহলে আমাদের এই 7 এর কাছাকাছি টেম্পারেচার 7 এবং 8 এর কিন্তু এখানে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া রয়েছে। এই রেঞ্জ থেকে, এই সীমা থেকে আমাদের 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বের করে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। 8 - 7 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি হবে। কত হবে আমি একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে 8.2 × 10⁻³ কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। 7.5 × 10⁻³ এত মিটার পারদচাপ হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই দুটোর পার্থক্য যদি আমরা করি, বিয়োগ করি এখানে, তাহলে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধিটা পেয়ে গেলাম। অনায়াসে আমরা এখন 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করে নিতে পারবো। কিভাবে? 1 ডিগ্রির জন্য বৃদ্ধি হচ্ছে 0.7 × 10⁻³ সুতরাং 0.4 ডিগ্রির জন্য 0.4 যদি গুণ করি আমরা, তাহলে আমাদের 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের হবে 0.28 × 10⁻³ মিটার পারদচাপ।
সুতরাং খুব সহজেই 7.4 ডিগ্রি সেলসিয়াস বা শিশিরাঙ্ক, 7.4 ডিগ্রি সেলসিয়াস কি ছিল? শিশিরাঙ্ক। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল এফ ইজ ইকুয়াল টু, কিভাবে দেখো এখানে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা কিন্তু ছিল 7 ডিগ্রি সেলসিয়াসে, আর 0.4 ডিগ্রির জন্য বৃদ্ধি পেয়েছে কত আমার? 0.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এটা যদি যোগ করে দেই, অনায়াসে আমরা 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পেয়ে যাব, যেটার মান এখানে বের হয়েছে 7.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পারদ-চাপ। একইভাবে আমরা 18.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, যেটাকে ক্যাপিটাল এফ বলা হবে, সেটা বের করে নিই আমরা। এখানে আবার আমি লিখে দিয়েছি, যেহেতু আগের পেজে অঙ্কটা দেওয়া আছে, কক্ষ তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কক্ষ তাপমাত্রা আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের প্রয়োজন, কিন্তু গাণিতিক সমস্যাটির মধ্যে 18 এবং 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া রয়েছে। তাই এই যে 0.6 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই কাছাকাছি রেঞ্জ থেকে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধিটা বের করে নেব। একইভাবে আমি আর বিস্তারিত এটা বলছি না, যে 19-18 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি আমরা এখানে 19-এর জন্য চাপ মাইনাস 18-এর জন্য চাপ বিয়োগ করে 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পারদ-চাপ বের করে নিলাম। সুতরাং অনায়াসেই 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.6 মিটার পারদ-চাপ, অর্থাৎ মান বের হলো 0.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পারদ-চাপ। যেহেতু 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ পেয়ে গেছি, আমরা জলীয় বাষ্প চাপের বৃদ্ধি পেয়ে গেছি, সেহেতু আমরা খুব সহজেই 18.6 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল কক্ষ তাপমাত্রা, সেই কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আমরা বের করতে পারি। কিভাবে? যেখানে 18 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ হচ্ছে 15.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এবং 0.6 এর জন্য বৃদ্ধি হচ্ছে 0.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সুতরাং আমরা যদি 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের সাথে 0.6 এর বৃদ্ধিটা যোগ করি, তাহলে আমরা পেয়ে গেলাম 18 ডিগ্রি সেলসিয়াস, 18.6 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, যার মান 16.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। সুতরাং খুব অনায়াসে এখন আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা সম্ভব। যেমন এখানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল এফ ইকুয়াল টু 7.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, যা আগের পৃষ্ঠায় বের করা হয়েছে। এখানে আমরা বের করলাম কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ। এখন আমাদের সূত্রটি হচ্ছে R ইকুয়াল টু F বাই F ইন্টু 100%। সুতরাং স্মল এফ এর মান এখানে বসিয়ে দেই, ক্যাপিটাল এফ এর মান বসিয়ে দেই, অনায়াসে আমাদের আপেক্ষিক আর্দ্রতা যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি বিশেষ অনুরোধ করছি যে ধারাবাহিকভাবে আমি 2.1 আগে লেকচার দিয়েছি, সেখানে শিশিরাঙ্ক বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হলো আপেক্ষিক আর্দ্রতা বিষয়ে, যেটা লেকচার নাম্বার হচ্ছে 2.2। পরবর্তীতে 2.3 তে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্যে কিভাবে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়, এবং 2.4 লেকচারে থাকবে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত গাণিতিক সমস্যা, যেখানে গ্লেসিয়ার উৎপাদক ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো করতে হয়। সুতরাং তোমরা ধারাবাহিকভাবে লেকচারগুলো ফলো করবে, তাহলে অনায়াসে সবকিছু বুঝতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।